ভালোবাসার সকল রকমের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবার আগে ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করুন। লাভ অর হেট, ইভিলিন আত্মর্য পর্ব ৩৯। প্রাপ্তবয়স্ক ও মুক্ত মনস্কদের জন্য গল্পটি উন্মুক্ত। ঘৃণা আর ভালোবাসার মাঝখানে দেয়ালটা যখন কাচের মতো স্বচ্ছ হয়ে যায়, তখন যন্ত্রণার প্রতিটা বিন্দু এক একটি বিষাক্ত নীলপদ্ম হয়ে ফোটে। ভালোবাসা যখন সম্মানের চেয়েও বেশি বাড়ি হয়ে দাঁড়ায়, তখন বিসর্জনের প্রতিটি ক্ষণ এক একটা দীর্ঘস্থায়ী মৃত্যুকে আলিঙ্গ করতে দ্বিধা করে না। রোজ বিছানার আরও সন্নিকটে এসে তীব্র আক্রোশে ইউভানের ঘাড়ের শক্ত পেশি আঁকড়ে ধরল। এতটাই শক্ত দৃঢ়ভাবে এই বুঝি বলিষ্ঠ গ্রীবায় নখ বসে যাবে। দরদ দেখাচ্ছি না, আমি মানুষ, আপনি পশু হতে পারেন, কিন্তু আমি তো নই। আমার তো রক্তে মাংসে গড়া একটা মন আছে। আমি তো আপনার মতো পাষাণ নই। এত দাম্ভিকতা কিসের আপনার? কি বোঝাতে চান আপনি? নিজেকে জানোয়ার প্রমাণ করতে? অথচ এইটুকু জানেন না যে বন্য হিংস্র জানোয়ারের শরীরে আঘাত পড়লেও তার ব্যথা হয়। ইভান চোখ ছোট ছোট করে নিল। তাচ্ছিলের হাসি হেসে ঠোঁটের কার্নিশে। ইভানের ভালো লাগলো না। ইভান তো চেয়েছিল রোজ তাকে তৃপ্তি পাবে দেখে। তৃপ্তি ভরা চাহনিতে কতগুলো দেখবে আর নুন ছিটাবে। কিন্তু না, রোজ তো অশ্রু বিসর্জন দিচ্ছে, করুণা করছে এই নিষ্ঠুর মানবের জন্য, তাও একটা মানুষরূপী পশুর জন্য। কিসে এত তাড়না, কিসের এত টানা পোড়ান? ইভান চাইল না রোজ জানতে পারুক যে তার মতো রমণীর মোহে বৃদ্ধ হওয়ার ফলস্বরূপ যন্ত্রণার ক্ষত এগুলো। রোজ ঢুকরে কেঁদে উঠল। পুনরায় ঝাঁকাতে লাগলো মানবের গ্রীবাদেশ। রোজ না চাইতে অশ্রুসিক্ত হচ্ছে তার নয়ন পল্লব। শব্দগুলো কাদার ফলে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে রোজের। চুপ করে আছেন কেন? উত্তর দিন না। দিচ্ছেন না যে? জবাব দিন আমায়। জবাব চাই আমি। কি হাল করেছেন নিজের? শরীরের আর কোনো অংশ কি বাদ আছে আপনার? বুকের উপর এত বড় একটা সেলাইয়ের দাগ। জানতে চেয়েছিলাম, তার জবাবও দেননি আগে। ইভান ছোট্ট করে রুর কণ্ঠে তাচ্ছিল্যের সহিত বলল, তাতে তোর কি যায় আসে বুঝি? তোর কিছু যায় আসে বুঝি? যায় আসে? রোজ চিৎকার করেই বলে উঠল, আমার যায় আসে। শ্বাস নিতে পারছি না আমি। মনে হচ্ছে এই ক্ষতগুলো আমার শরীরের। আমি সহ্য করতে পারছি না, ক্লান্ত আমি, ভীষণ ক্লান্ত। রমণীর নেত্রপল্লবে অবিরাম অশ্রু গড়িয়ে পড়ছে। হাত ছেড়ে দিলেও যেন আর শক্তি নেই হাতটা ধরে রাখার। চোখের সামনে এত বীভৎসতা, এত রাস্তার কুকুরের শরীরের এমন আঘাত হলে তো মায়াময় মানুষের রুহ কাঁপিয়ে দিতে সক্ষম। সেখানে ইউফন তার রোজের স্বামী হয়, হোক না পুরুষটা অধম, অত্যাচারী পাপিষ্ঠ। হঠাৎ তার তীব্র ঘৃণার হাসি ফুটে উঠল রোজের ঠোঁটে। বিশ্রী প্রকৃতির নারী যে আমি, তাই যায় আসে। কি বিশ্রী আমি, কি বিশ্রী আমার সেই অনুভূতি। আপনার মতো পশুর জন্য আমার অন্তর জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। বেহায়া মনকে কি করে বোঝাই যে আপনি ভালোবাসার অযোগ্য? অথচ অথচ কি কধৈর্য আমি, কি বভৎস আমার এই মায়া। আপনাকে ভালোবাসার আগেই যেন সৃষ্টিকর্তা আমার নিঃশ্বাসটাই চিরতরে বন্ধ করে দেন। যেখানে ভালোবাসা নেই, সেখানে ভালোবাসার শব্দটা আনিস কী করে? ইভানের কণ্ঠ তখন পাথরের মতো শীতল। ঠিকই বলেছেন, ভালোবাসা আসবে কোথা থেকে? পবিত্র শব্দটা আপনার সাথে একদমই চায় না। কিছু বলতে গিয়েও থেমে গেল রোজ। তারপর আবার বলল, কিছুক্ষণ আগে আপনার হবু ক্যাটরিনা বলল আপনার নাকি এক রুমেই থাকেন, বেড শেয়ার করেন। ভেতরটা মুচড়ে উঠল কেন? শুনে যতটা না খারাপ লেগেছিল তার থেকে বেশি খারাপ লাগছে আপনাকে দেখে। আমার কি করা উচিত জানি না আমি। দম বন্ধ করা, শ্বাসরুদ্ধকর পরিবেশে আছি। মন চাচ্ছে নিজেকে নিজেই শেষ করে দিতে। হ্যাঁ, তোর মন তো নয়, আমার ক্ষত আমার।
আর আমার জিনিসের ওপর অন্য কারোর দখলদারিত্ব বরদাস্ত করি না আমি। হয়ুক সেটা। ইভান অক্ষিপল্লব মেনে রোজের দিকে তাকালো। সেখানে মেয়েটার গাল বেয়ে অনবরত টুপটুপ করে পানি ঝরছে। ইভান ভেতরে সুপ্ত দহন বিধ্বংসী ক্রোধে রূপ নিল। গম্ভীর অন্তদহনে চোটে দাঁতে দাঁত পিষে রোজের কোমল কবজিটা সজোরে চেপে ধরল। ইভান লৌহ কঠিন হাতের চাপে মনে হলো রোজের হাড়গুলো এখনই মটমট করে ভেঙে গুড়িয়ে যাবে। ইভান চোখ মুখ লাল হয়ে উঠেছে। এই বুঝি চোখ ফেটে গড়িয়ে পড়বে অথই জল। অন্য হাতে রোজের গলাটা দৃঢ়ভাবে চেপে ধরল ইভান। বোঝাতে পারছে না পাষাণ মাফিয়াটা যে এই মুহূর্তে রোজের প্রতিটা অশ্রু ভস্ম করে দিচ্ছে তাকে। আমি তো পশু। হ্যাঁ, আমি এমনই। ভালোবাসা নেই আমার মধ্যে। আর না আমি ভালোবাসতে পারি, না অনুভব করতে পারি। আমি এমনই, বাকিদের মতো নই। পাষাণ আমি যা তাই। না পারি ভালো মানুষের নিখুঁত অভিনয় করতে, আর না পারি ছলনা। আর এই পশুর জন্য তুই কেন দরদ দেখাতে এসেছিস? এই বান্দির বাচ্চা, বলেছি না বেরিয়ে যা আমার রুম থেকে। রিক আলবার্ট এর কথা একেবারের বেশি রিপিট করে না। রোজ যন্ত্রণায় নীল হয়েও ফিসফিস করে শুধালো, তাহলে ক্যাটরিনা ঠিকই বলেছে, আপনারা একসাথে? ইয়েস। কোনো কিছু মিথ্যে নয়। মিথ্যে তো তুই, শালা। তুই একটা বান্দিশালী। শেষ করে দিচ্ছিস আমায়। ইভান দহন মিশ্রিত ক্রোধের তাড়নায় হিতাহিত জ্ঞানশূন্য হয়ে রোজকে ছেড়ে দিল একটু জোরেই। আচমকা রোজ হুমড়ি খেয়ে পড়ল ঠান্ডা ফ্লোরে। ব্যথাসিক্ত হয়ে রোজের ঠোঁট গলে শব্দ বের হলো, আহ। ইভান নিজের চুল নিজেই টেনে ধরল, নিজের সর্বোচ্চ নিয়ন্ত্রণে আনলো। রোজ হাতের উল্টো পিঠ দিয়ে অশ্রু মুছে নিল। গভীর অপমানে লিপ্ত হয়ে হেসে উঠল সেই হাসিতে। নেই কোনো প্রফুল্লতার সংমিশ্রণ। তাড়িয়ে দিচ্ছেন? আপনি তো বলেছিলেন আপনাকে ছাড়া নাকি আমার আর কোথাও ঠাঁই মিলবে না। রাস্তার কুকুররা ছিঁড়ে খাবে। এখন কি কুকুররা ছিঁড়ে খাওয়ার জন্যই এই পথ অবলম্বন করছেন? এই বান্দির মেয়ে, যা ভাবার ভেবে নে। আজ একটা জিনিস বলতে খুব ইচ্ছে করছে জানেন। প্রতিদিন রাতে একটা স্বপ্ন দেখতাম, আমি কারোর পিছু নিচ্ছি, একটা পুরুষ। আমি শুধু পিছুই নিচ্ছি তার। তিশাকে তো চিনেন, ওকে বলেছিলাম একবার। তিশা বলেছিল, হবে কেউ একজন হয়তো বা তোকে মনে প্রাণে চায়। দূর দেশ থাকে, তাই প্রতি রাতের স্বপ্নে এসে দেখা দিয়ে যায়। কিন্তু আমি বুঝতে পারিনি কখনো। আচ্ছা, কেউ যদি আমাকে চায় তাহলে সে আমার পিছু নেওয়ার কথা, তবে আমি কেন পিছু নিতাম পুরুষটার? তবে স্বপ্নটা দেখি না আজ বহুদিন, বহু মাস। আপনার কাছে আসার পর থেকে। ইভানের নয়নজোড়া পৈশাচিক আক্রোশে জ্বলে উঠল। আর কত পুরুষকে স্বপ্ন দেখিস তুই? বল আমাকেও, একটু বল। তোর মতো শালীর ধান্দাবাজ বেঈমান নারী এই জগতে আর একটাও খুঁজে পাওয়া যাবে না। ছলনাময়ী তুই একটা। তুই কি ভেবেছিস আমি কিচ্ছু জানি না? রিকের সিক্স সেন্স তোর ট্রিক্স থেকে কয়েক গুণ শার্প। সো বি কেয়ারফুল। রোজের মস্তিষ্ক শূন্য হয়ে এলো। কিসের কথা বলছেন আপনি? তোর বংশেরই তো একটা বেজন্মা জাতদের। তোর থেকে কেই বা আশা করা যায়? আবার বলিস আমি জানোয়ার। আমি কুলাঙ্গার বংশের? তো শোনো শোনা, তুমি কোন বংশের? তুইও তো একটা কালনাগিনীর, বিষধরিণীর, সার্পিনীর। ইভানের বলা প্রতিটা শব্দ যেন রোজের আত্মাকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। রোজের ওষ্ঠাধর থরথর করে কাঁপতে লাগলো। অতিরিক্ত হাইপার টেনশন আর অপমানে রোজের প্যানিক অ্যাটাক শুরু হচ্ছে। হাত পা জমিয়ে বরফের ন্যায় মতো ঠান্ডা হয়ে আসছে তার। আমাকে যা খুশি তা বলুন, আমার বংশকে টানবেন না এসবে। রোজের বুকটা এফর ওফর করছে, যেন এখনই দমটা বেরিয়ে যাবে। ইভান তার পিঠের মাংসগুলো ক্ষতগুলো অসহ্য দহনে চারপাশে সরিয়ে রেখে বিছানা থেকে নেমে এলো। মেঝাতে নিথর হয়ে বসে থাকা রোজের সামনে সে এখন এসে দাঁড়ালো। মনে হলো এক প্রকাণ্ড দানব সত্তা তার শিকারীকে পুনরায় কুড়িয়ে নিতে উদ্যত। ইভান এক ঝটকায় রোজের রেশম কোমল চুলের মুঠি সাপের
ন্যায় সজোরে ঘুরিয়ে নিজের মুষ্টিবদ্ধ করে রোজকে হ্যাঁচকে টেনে নিজের দিকে তুলে ধরল। রোজের মস্তকটা ইউভানের বলিষ্ঠ গ্রীবায় ফেলল। ইউভান রোজের অষ্টদয় একদম সন্নিকটে নিজের সিগারেটের ধোঁয়ায় কালচে হওয়া ঠোঁট নামিয়ে এনে নিশাতুর দৃষ্টিতে তাড়নার সীমারেখা অতিক্রম করে বলল, তুই বুঝতে পারছিস না লিটল টাফ? তোকে দেখলে আমি কন্ট্রোললেস হয়ে যাই। মেটাতে পারবি আমার ভেতরকার জমাটবদ্ধ তাড়না? তা তো পারবি না। কথাগুলো শেষ করেই ইউভান কর্কশ ও রুক্ষ করতলের দিকে রোজের কোমল কপোল সজোরে ঘষণ করে অশ্রু মুছে দিতে লাগলো। রোজের ফর্সা ত্বক মুহূর্তে লাল হয়ে উঠল। মেয়েটার ঠোঁটে আঙুল চেপে ধরে ওষ্ঠাধর পিষতে লাগলো। আমি যদি ধরি না, একেবারে ক্ষত বিক্ষত করে ছাড়বো তোকে। এত দুনিয়াও চিনতে পারিসনি আমায়। সফটলি ধরা ছোঁয়া আমার ডিকশনারিতে নেই। একবার ধরলে এর থেকেও দ্বিগুণ অশ্রু ঝরবে তোর। সহ্য করতে পারবি না। যন্ত্রণায় সিক্ত হয়েও রোজ বড় বড় শ্বাস টেনে ইভানের জ্বলন্ত উক্ষি গোলকের দিকে যে অবজ্ঞা সুরে বলল, কেন? আপনার জন্য তো ক্যাটরিনা আছেই। শব্দটা নিঃশেষ হওয়ার পূর্বেই এক প্রকাণ্ড চর আশ্রে পড়ল রোজের গালে। রোজের মস্তিষ্ক যেন এক লহমায় অবশ হয়ে এলো। গুণগহরে শোনা গেল এক অদ্ভুত ছিচি শব্দ। নেত্রপল্লব অসর হয়ে এলো। হিংস্র ইউভান রোজের পরিহিত টপের কলার খামচে ধরে তাকে শূন্যে তুলে দেয়ালের সাথে পিষে ধরল। রোজ তীব্র যন্ত্রণায় চোখ মুখ খিচিয়ে ধরলেও পরক্ষণে তার দৃঢ় স্থির হলো ইউভানের উন্মুক্ত পৃষ্ঠদেশের ওপর। দেখল ইউভানের বলিষ্ঠ পিঠ বেয়ে তাজা লাল রক্তের ধারা নিত্যে ফলরে করিয়ে পড়ছে। আতঙ্কে উঠে রোজ গাল স্পর্শ করলো। শুয়ে পড়ুন, দেখুন না আপনার পিঠের কি দশা। ইউভান অষ্টধরে এক পৈশাচিক হাসি খেলে গেল। রোজের সুকোমল গ্রীবায় নিজের বলিষ্ঠ আঙুলগুলো গেঁথে দিয়ে শ্বাসরুদ্ধকর স্বরে বলল, তুই কেন এসেছিস? রক্তে রঞ্জিত হতে? ট্রাস্ট মি, ফাকিং ব্লাডি ডার্ক রোজ, রক্তের বন্যা বইয়ে দিব। না হয় আমার, না হয় তোর। রোজের হৃৎপিণ্ড এর পাঁজরের যেন দেয়াল ভেঙে বেরিয়ে আসতে চাইছে। ইভান রোজের চোয়াল শক্ত করে ধরে রোজের গালে কামড় দিয়ে বসল। পরপর কয়েকটা কামড়ের ভিজে লাল হয়ে উঠল রমণীর ত্বক। রোজ ঠুকরে কেঁদে উঠল, বাধা দেওয়ার বৃথা চেষ্টা করলো। কিন্তু ইভান এক নিমিষেই তার হাত দুটিকে বিচ্যুত করে ইভান নিজের পুরুষালী দেহাংশের অতি সংবেদনশীল স্থানে রোজের করতল স্পর্শ করিয়ে দিল। সেই স্পর্শে রোজের শিরদাঁড়া বেয়ে আতঙ্কের শিহরণ বয়ে গেল। শিশির করে উঠল সমস্ত সর্বাঙ্গ। রুহ যেন শরীর ছিঁড়ে পালায়ন করতে চাইছে। ইভান রোজের কানের লতিতে নিজের তপ্ত নিঃশ্বাস ফেলে কামার্ত সুরে শুধালো, আই থিঙ্ক ইউ নিড হবি ওয়াটার ডার্লিং, মে আই? রোজ এক হাড় কাঁপানো ত্রাসে উচ্চস্বরে শিউরে উঠে কেঁদে দিল। ইভান রমণীর নয়ন কোণে জমে থাকা নোনা অশ্রুতে চুমু খেয়ে বিদ্রুপের স্বরে বলল, ওয়াই ইউ আর ক্রাইং সুইট হার্ট? ব্যথা তো পিঠে, সামনে তো নয়। অ্যান্ড আই অ্যাম আ ভেরি স্ট্রং অ্যান্ড কনফিডেন্ট ম্যান, মোর দ্যান ইয়োর ইমাজিনেশন। সেই মুহূর্তে কক্ষের দরজায় সজোরে করাঘাত পড়ল। দুজন সশস্ত্র গার্ড অত্যন্ত ব্যস্ত ভঙ্গিতে প্রবেশ করে জানালো, ডরমিটরের জরুরি তলব পড়েছে ইউভানের। তাকে এখনই সেখানে উপস্থিত হতে হবে। ইউভান গায়ে কোনো শার্ট জড়িয়ে নিল। শার্টের হাতা গোটাতে গোটাতে রোজের দিকে তাকিয়ে রোজ শুধালো, আবার আবার কোন অপকর্মে লিপ্ত হতে যাচ্ছেন আপনি? ইভান কোনো উত্তর দিল না। কেবল এক পলক রোজের সেই অশ্রুসিক্ত মায়াবী মুখপানে তাকালো। যে চাহনিতে দেখতে পেল অধিকার বোধ। ধীর পায়ে রোজের সন্নিকটে এসে রমণীর ললাটে এক গভীর চুমু এঁকে দিল। রোজের মন চাইল একবার আটকাতে, তবে সেই অধিকার কি তার আছে? ইভান কি তাকে সেই অধিকার দিয়েছে কোনোদিন? তাহলে ডরমিটরের গুমোট পরিবেশে উপস্থিত দামিয়ান, রাহা আর তুষার। ইউভানের ভারী পদশব্দে দামিয়ান নীরবতা ভেঙে সরাসরি প্রশ্নে বিদ্ধ করলো ইউভানকে, তুই মনস্টারকে আটকালি না কেন রিক?
মেনে নিলি কেন? ড্যামিয়ান কথা শেষ হতেই রাহা হকচকিয়ে নিজের ভর্তার সামনে এসে দাঁড়ালো। ভাইয়া, আই ক্যান টলারেট ইট। চলো ক্যালিফোর্নিয়াতে ফিরে যাই। আর তুমি কেন বলনি যে কালো জাদুর বংশধর, আই মিন রোজ ইভেলিনা মহিলার বংশের? ইভানের অক্ষি পল্লব দুটো মুহূর্তেই রুদ্রমূর্তিতে দামিয়ানের ওপর নিবদ্ধ হলো। কারণ এইটা কিছুদিন আগে ইভান দামিয়ানকে বলেছিল। দামিয়ান শুকনো ঢোক গিলে ত্রস্ত পায়ে রাহার পেছনে গিয়ে দাঁড়ালো। এই বুঝি অ্যানাকোন্ডা সাপের ন্যায় তার গলা টিপে ধরে বসে ইভান। তবে ইভানের ওষ্ঠ ধরে ফুটে উঠল এক কদর্য হাসি। আমি কি করে জানবো ওই বান্দি আদৌ ইমরান চৌধুরীর মেয়ে কিনা? বান্দির মা তো এক থার্ড ক্লাস দুশ্চরিত্রা নাগিন নারী। কয় পুরুষের বেডে শুয়েছে? দামিয়ান রাহার পেছনে নিজেকে আড়াল করে বিড়বিড় করে উঠল। কিউটি পাইকে নিয়ে এভাবে বলিস না রে, কষ্ট লাগে। কত ইনোসেন্ট মেয়েটা। ইনোসেন্ট? ইভান তাচ্ছিলের এক পৈশাচিক হাসি হাসল। ইনোসেন্ট নারী ইভান তো চোখের বালি। রোজ তুর্য চৌধুরী আদৌ কোনো ইনোসেন্ট নারী? পরক্ষণে ইউভানের নিজের প্যান্টের বেল্ট খুলতে খুলতে উদ্যত হয় ধীরালয়ে। দুহাত পেঁচাতে শুরু করলো। কক্ষের উপস্থিত সকলের শির দ্বারা বেয়ে এক হিমশীতল স্রোত বয়ে গেল। দামিয়ান ভাবল আজ হয়তো তার অন্তিমকাল উপস্থিত। কিন্তু ইভান তাকে পাশ কাটিয়ে এক কোণে দাঁড়িয়ে থাকা তুষারের দিকে অগ্রসর হলো। তুষার শান্ত অথচ গম্ভীর কণ্ঠে শোধালো, তুই যেমনটা ভাবছিস তেমনটা নয় রিক। ইভান এক দানবীয় চিৎকারে কক্ষের নিবদ্ধতা চূর্ণ করে বলল, বাংলাদেশে বিয়ের ইস্যুটা শুধু তুই জানতিস, তাই না? তোদের মাস্টারের কাছে সেই বিয়ের পেপার কে দিয়েছে? ইজ নট ইট ট্রু যে ওইটা তুই দিয়েছিস? তুষার এক ম্লান ও বিষাদগ্রস্ত হাসিতে ফেটে পড়ল। এত বছর কেটে গেল অথচ তুষার এখন অবধি ইউভানের বিশ্বস্ততা অর্জন করতে পারেনি। এই ভেবেই হাসল। অবশ্য রিক আলবার্ট বিশ্বাস করে কাউকেই না। সে শুধু নিজের মর্জি মাফিক চলে। তুষার বিদ্রূপ করল, রিক, তুই যদি আমাকে বিশ্বাস আর খায়েশ মিটিয়ে নিতে পারিস, তুই যদি আমাকে আঘাত করে খায়েশ মিটিয়ে নিতে পারিস, তবে অবশ্যই সেটা হবে তোর বিশ্বাস অর্জন করতে না পারার ব্যর্থতার ফলস্বরূপ, কোনো মিথ্যা ইস্যু নিয়ে না। তুষার অত্যন্ত স্থিরভাবে নিজের শার্টের বোতামগুলো একে একে উন্মুক্ত করতে লাগলো। বুকের পাঁজরের ফুটে উঠল স্পাইডারের ট্যাটু। তুষারের নয়নযুগলের সামনে ফুটে উঠল এক টুকরো স্মৃতি। তুষারের বয়স তখন 13-14 বছর। রাশিয়ার ভলগা অরফানেন্স নামের একটা আশ্রম। সেখানে ইউভান তার বয়সী একটা ছেলে সেই আশ্রমের পণ্ডিতকে মেরে মাংস খণ্ডগুলো কমোডে ফেলে দিচ্ছিল। আর তুষার সে বীভৎস দৃশ্য দেখে নিয়েছিল। তবে সেদিনই ছিল ইউভানের সাথে তুষারের প্রথম সাক্ষাৎ। তুষার সেদিন সাহায্য করেছিল ইউভানকে প্রমাণ লোপাটেও। তুষার হাঁটু গেড়ে ইভানের সামনে বসে পড়ল। চওড়া বুকটা উন্মুক্ত। ইভান কোনো দ্বিধা না করে বেল্ট দিয়ে এক প্রকাণ্ড আঘাত তুষারের ওপর পড়ার পূর্বেই রাহা এক ঝটকায় তুষারের সামনে এসে ঢাল হয়ে দাঁড়ালো। ভাই, তাইওয়ানকে আঘাত করো না। তাইওয়ান কোনো দিনও তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে না, করতে পারে না। তুষার এক পলক তাকালো রাহার পানে। এই মেয়ে কি পাগল? বারবার নিষেধ করার পরেও কথা শুনতে চায় না। তুষারের পাথরের চোয়াল তখন ক্রোধ। হাড় কাঁপানো জোড়ো স্বরে ধমকে উঠল, ইনায়া, সামনে থেকে সরে দাঁড়াও, আমাদের মাঝে এসো না। তুষার এই কর্কশ কণ্ঠস্বর রাহার হৃদয়ে অজস্র শ্রাবকের। ইভান ললারে তখন সন্দেহের ভাঁজ। এক কুটিল ও বাঁকা হাসিতে বিদ্রুপ উগরে দিয়ে রাহাকে উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়ে দিল, রাহি, তুই কার পক্ষ নিতে এসেছিস? যে তোকে অবলীলায় রিজেক্ট করেছে তার জন্য? সিলি গার্ল, মাই সিস্টার ইজ রাবিশ। ইভানের মুখে প্রত্যাখ্যান শব্দটি শোনা মাত্র তুষার ঘাড় উঁচিয়ে একবার ইভানের দিকে তীব্র নজরে তাকালো। পরক্ষণে এক গম্ভীর দীর্ঘশ্বাসে চোখ দুটো বুজে নিল।
তুষার চাইলেও ইভান যেন আর একটা শব্দ মুখ থেকে বের না করে, কিন্তু রাহা স্তম্ভিত হয়ে ইভানের দিকে চেয়ে রুদ্ধস্বরে শুধালো, রিজেক্টেড মানে? কি বোঝাতে চাইছো তুমি ভাই? তুষার তড়িৎ গতিতে একপাক্ষিক লুকানোর চেষ্টা বলে উঠল, কিছু না। কিন্তু রিক আলবার্ট আজ দয়ামায়া করার মেজাজে নেই। মাথা চুলকে হাতের বেলটা সজোরে ফ্লোরে আছড়ে মেরে আগুন কণ্ঠে বলল, আমি তো তুষারের সাথেই তোর এঙ্গেজমেন্ট দিতে চেয়েছিলাম, কিন্তু তুষার তোকে রিজেক্ট করে দিয়েছে। রিক আলবার্ট কোনোদিনও কারো পার্সোনাল ইস্যুতে নাক গলাতে পছন্দ করে না, তাই আর কথা বাড়ায়নি। ইটস ট্রু সিস। ঘটনাটি ছিল ডেনমার্কের কোপেনহেগেনের থাকাকালীন। মিসেস অ্যাশ আলবার্টের মৃত্যুর পরবর্তী সময়ে রাহা ইভানের প্রতি যে অগাধ ও নিঃস্বার্থ ভালোবাসা ছিল, তা একমাত্র গন্তব্য ছিল সারা জীবন ইভানের ছায়ার নিচে থাকা। দূরে যেতে কোনোদিনও চায়নি সে। আর ইভান পৃথিবীর কোনো মানুষের উপরই আস্থার ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারে না। রিক আলবার্টের শত্রুর অভাব নেই, যে কোনো সময়ে যে কোনো দিক থেকে রাহার উপর হামলা হতে পারে। তাই রাহার চরম নিরাপত্তা আর সুরক্ষার কথা ভেবেই চেয়েছিল তুষারকে দিয়েই রাহাকে নিজের কাছে রেখে দিতে। শুধু মাত্র দায়িত্ববোধ থেকেই তুষারের হাতে রাহাকে সঁপে দিতে চেয়েছিল। তবে তুষার সেদিন প্রত্যাখ্যান করেছিল। বারবারের মতোই একটাই কথা, কোনো বিবাহের বন্ধনে আবদ্ধ হবে না কখনো। রাহা মূর্তির মতো দাঁড়িয়ে রইল। এইটুকু জানার বাকি ছিল। বেশ, জেনে গিয়েছে, ভালোই হয়েছে। তুষার কিছু বলতে চেয়েও পারল না। রাহার একটা তো শব্দ অব্দি উচ্চারণ করল না। দামিয়ান হতভম্ব হয়ে রাহাকে যেতে দেখল। মাথা চুলকে হালকা সোনালি টোনের সিল্কের চুলগুলো ব্যাকব্রাশ করে বিদ্রুপ করল। সবাই আমায় দেখলেই সব ট্র্যাজেডির স্ক্রিপ্ট লেখে। সব কিছুতেই তোরা দিন শেষে আমাকেই ফাঁসিয়ে দিস। ভালো কিছু হলেও দামি, আবার খারাপ কিছু হলেও বলির পাঠা সেই দামি। তোরা তো এক একজন ট্র্যাজিক হিরো সেজে আছিস। সরি 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 ভিলেন, শালা শহরের দল, নাটকির নাতি একটা। আর আমার অবস্থা হয়েছে ওর মাঝ সমুদ্রের ছাতা ধরা দাঁড়িয়ে থাকা মানুষের মতো। দামিয়ান ইভানের রাগী চাহনি দেখে একটু পিছিয়ে গিয়ে কাঁধ কুঁচকে আবার বিড়বিড় করলো, সত্যি বলছি রিক, তোদের ভ্রোমান্স আর ব্রিটিয়ালের মাঝে পড়ে আমার হার্টবিট এখন অলিম্পিক দৌড় দিচ্ছে। একটু শান্তি দিবি না রে বাপ? থুক্কু না না। সময়কাল অক্টোবর 2008, মারদিন, তুর্কি। দেশজুড়ে নিউজ চ্যানেলে কেবল একটাই হেডলাইন ব্রেকিং নিউজ হিসেবে স্ক্রল করছিল। মারদিন শহরের উপকণ্ঠে অবস্থিত জমিদার সুলতান শাহের সেই বিশাল এর রাজকীয় প্রাসাদতম অট্টালিকার তখন জ্বলন্ত এক নরকুণ্ড। মাউন্ট নিউন প্রেজেন্টাররা নিউজ করছিল মার্দিনের ঐতিহাসিক সুলতান শাহ প্রাসাদের ভয়াবহ অগ্নিকাণ্ড। রাজবাড়ির ভেতরে 10 জন পরিবার সদস্যের জীবন্ত দগ্ধ হওয়ার আশঙ্কা। প্রত্যক্ষদর্শীদের দাবি প্রধান ফটকের বাইরে থেকে তালাবদ্ধ ছিল, একজনের বেঁচে থাকার কোনো চান্স নেই। পুলিশও দমকল বাহিনী এখনো আগুনের উৎস খুঁজে পায়নি। তবে সবচেয়ে ভীতির জায়গা তথ্য হলো সিসিটিভি ফুটেজে এক কিশোরকে দেখা গেছে তার মুখমণ্ডল কালো কাপড়ে ঢাকা এবং বাম হাতে একটা গভীর ক্ষতচিহ্ন স্পষ্ট। প্রশ্ন উঠেছে, মাত্র 14 বছরের এক কিশোর কিভাবে দুর্ভেদ্য এই প্রাসাদে আগুন লাগিয়ে পুরো একটা পরিবারকে নিশ্চিহ্ন করে দিল। পুরো তুরস্ক জুড়ে তখন আতঙ্কের রাজত্ব। গোয়েন্দা সংস্থার কুল কিনারা পাচ্ছিল না কে এই কিশোর এত জিঘিংসা যে সুলতান শাহের মতো প্রতাপশালী জমিদার পরিবারকে সে আগুনের লেলিহান শিখায় আহুতি দিল।
সেদিনের সেই কিশোর পরিচয় অন্ধকারেই থেকে গিয়েছিল। কেবল জানা গিয়েছিল আগুনের সেই লেলিহান শিখার সামনে দাঁড়িয়ে ছেলেটি কেঁদে কেঁদে রুহ কাঁপানো কিছু আর্তনাদ করেছিল। বর্তমান নিজের বাঁ হাতের গভীর ক্ষতর দিকে তাকিয়ে ভাবছে ঠিক তখনই ভাবনা জগতে বিঘ্ন ঘটল এক অতি সুমধুর এবং কোমল নারী কণ্ঠস্বর। আদ্রিয়ান ঝটকা খেয়ে পেছনে ফিরে তাকালো। তার সেই বরফ শীতল চাহনি মুহূর্তেই স্থবির হয়ে গেল। চৌকাঠে দাঁড়িয়ে আছে রোজ। নীলচে আলোয় রোজের মায়াবী মুখটা দেখে মনে হচ্ছে কোনো এক দীর্ঘই দুঃস্বপ্নের মাঝে হঠাৎ এক চিলতে পবিত্র আকাশ, পবিত্র সকাল। রোজের হাতে তখন 2008 সালের ফাইলটা। রোজ আদ্রিয়ানের অতি সন্নিকটে এসে অস্পষ্ট স্বরে শুধালো, আপনি দিয়ে গিয়েছিলেন এই ফাইলটা। আদ্রিয়ানের বরফ শীতল দৃষ্টি তখন রোজের ওপর স্থির। সে অতি সংক্ষিপ্ত কিন্তু ধারালো কণ্ঠে প্রশ্ন ছুড়ল, পড়ে দেখেছ? রোজ এক দীর্ঘশ্বাস ফেলে ফাইলটার পাতা উল্টাতে উল্টাতে বিষণ্ণ হাসল। আমি কি তুর্কি ভাষা জানি? এতে তো সব তুর্কি ভাষায় লেখা। আদ্রিয়ান অক্ষিপল্লব ক্ষণিকের জন্য মুদে এলো। বুকের ভেতরের কোনো এক গোপন কক্ষের কপাটে যেন খুলে বসল। এতে তোমার মায়ের অ্যাক্সিডেন্ট কিসের রিপোর্ট রয়েছে। রোজ স্তম্ভিত হলো। আচমকা বুকটা মুচড়ে উঠল। আদ্রিয়ান আরও কাছে চলে এলো। মেয়েটার নেত্রপল্লব তখন রাজ্যের বিস্ময় আর আকুতি। মানে আর কি আছে এতে, বলুন না আমাকে। আদ্রিয়ান বাইরের অন্ধকারের দিকে চেয়ে ধীরালয়ে বলতে শুরু করলো, আমি ব্যাপারটা খতিয়ে দেখেছি। তোমার মায়ের মরদেহ তো খুঁজে পাওয়া যায়নি, তাই না? অবশ্য অত উঁচু পাহাড় থেকে খাদে পড়লে তা পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। বলতে বলতে আদ্রিয়ানের দৃষ্টি স্থির হলো রোজের ওষ্ঠধরের কোণে। সেখানে জমাটবদ্ধ রক্তের ছাপ দেখে আদ্রিয়ানের ভেতরে অস্থিরতা জেগে উঠল। রোজকে এক প্রকার জোর করেই সোফায় বসিয়ে দিয়ে অস্থির গলায় শুধালো, কি হয়েছে তোমার, দেখি তো। রোজ সচকিত হয়ে সরে যাওয়ার চেষ্টা করলো। কই কিছু না তো, আপনি দুর্ঘটনার ব্যাপারে বলুন না, আর কি জানতে পেরেছেন? আদ্রিয়ান কোনো কথা শুনল না। বিটিয়াডিন আর কটন নিয়ে এলো অতি সপ্তপর্ণে, অথচ জোরপূর্বক রোজের ঠোঁটের ক্ষততে ওষুধ লাগিয়ে দিতে লাগলো। ওষুধের তীব্র জ্বালায় রোজের মুখভঙ্গি কুঁচকে গেল। অবাক হয়ে আদ্রিয়ানের অস্থিরতা লক্ষ্য করল। আপনি আমাকে নিয়ে কতটা ভাবেন? এতটা ভাবেন কেন অ্যাস্ট? আদ্রিয়ানের হাতটা ক্ষণিকের জন্য স্থির হলো। শূন্যের দৃষ্টি রেখে বিষাদগ্রস্ত গলায় বলল, পৃথিবীতে যাদের আপন বলতে কেউ থাকে না, তারা যখন হুট করে কাউকে আপন ভাবতে শুরু করে তখন মন বড় অস্থির হয়ে পড়ে। আমি জানি তুমি এখনও সিদ্ধান্ত নিতে পারোনি, কিন্তু তুরস্কে যাওয়ার এটাই তোমার একমাত্র পথ। তোমার কি জানতে ইচ্ছে করে না যে সে সময় তোমার মায়ের মামলাটি কেন মাঝপথে বন্ধ করা হয়েছিল? রোজ কিছুক্ষণ নিস্তব্ধ থেকে ভাবল। মেয়েটার নয়নজোড়া বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। কম্পিত গলায় উত্তর করল, চাই, তবে এভাবে নয়। রোজকে কাঁদতে দেখে আদ্রিয়ান ভেতরের সংযম যেন বাঁধ ভাঙতে চাইল। তোমাকে একবার বলিছে না কাঁদবে না? রোজ এবার ঢুকরে কেঁদে উঠল। আজ আবারও মায়ের কথা ভীষণ মনে পড়ছে তার। জানেন, যদি আমার মা বেঁচে থাকতো তবে এই মুহূর্তে আমি তার কাছে ছুটে চলে যেতাম। আমার দম বন্ধ হয়ে আসে। সবাই আমাকে শুধু কষ্টই দেয়, কেউ আমাকে বোঝার চেষ্টা করে না। আমি আসলেই বেহায়া নারী, তাই না? রোজ নিজের বুকে হাত রেখে যন্ত্রণায় কুঁকড়ে যেতেই আদ্রিয়ানের নজর পড়ল রোজের গালে ফুটে ওঠা নীলচে দাঁতের দাগে। মুহূর্তে আদ্রিয়ানের ভেতরটা আগ্নেয়গিরি জলাভিত ফেটে পড়ল। ক্রোধের নিয়ন্ত্রণ রাখতে না পেরে হাতের ভারী কাচের ওষুধের বোতলটা সজোরে ফ্লোরে আছড়ে ফেলল। কাচের ভাঙার শব্দে রোজ কঞ্জনরত অবস্থায় আটকে উঠল। আদ্রিয়ান রোজকে বোঝালো যে বোতলটা ভুলবশত পড়ে গেছে। না, তুমি বেহায়া নও, তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর ও পবিত্র ফুল। একদম এমন এক ফুল যার মুগ্ধতার সীমানা ছড়িয়ে গিয়েছে। আদ্রিয়ানের কথায় রোজ অবজ্ঞার হাসি আসলো। মিথ্যা কথা, সব মিথ্যা। আমি কাউকে মুগ্ধ করতে পারি না। যদি পারতাম তবে জীবনের এই কিনারায় আমায় এসে দাঁড়াতে হতো না। কি করে বোঝাবো? আমার বুক ফেটে যাচ্ছে, মস্তিষ্ক ছিঁড়ে যাচ্ছে। রোজ কান্নায় ভেঙে পড়ে সোফার মাথায় এলিয়ে দিল।
আদ্রিয়ান এক দৃষ্টে সেই বিদীর্ণ মূর্তির দিকে চেয়ে রইল খানিকক্ষণ, যাকে ছোঁয়ার অধিকার বিধাতা তাকে দিয়ে ওঠেনি, অথচ সেই রমণীর প্রতি বারবার আকৃষ্ট সে। সহ্য ক্ষমতা যে ফুরিয়ে এসেছে পুরুষালী বুকের বাঁ পাশটা চিনচিন করে উঠল। না বলতে পারা কিছু কথার অন্তদহন। আদ্রিয়ান ধীর পায়ে রোজের সামনে এক হাঁটু গিরে বসে পড়ল। টেবিল থেকে এক গ্লাস রেড ওয়াইন ঢেলে কয়েক চুমুক দিয়ে করুণ হাসল। কি হয়েছে তার? একজন গ্যাংস্টারের কি এমন নারীর মায়ায় পড়ার শোভা পায়? তাও এমন এক নারী। এমনটা হওয়ার কথা তো ছিল না কোনো কালে। তাহলে পাপিষ্ঠ জীবনে পুনরায় কেন ভয়াবহতা পাপের খাতায় নাম লিখছে না তো? কি হবে এর পরিণতি? আদ্রিয়ান ওয়াইনের গ্লাসে চুমুক বসিয়ে বেসুরো কণ্ঠে গেয়ে উঠল। গানটা নিজ দায়িত্বে শুনে নেবেন প্লিজ। আদ্রিয়ানের কণ্ঠে মোহমুগ্ধ মেশানো সুর রোজের অমোদিত যন্ত্রণায় দুয়ারে যেন অবধারিত করে দিল। রোজ সোফায় মাথা এলিয়ে নেত্র পল্লব বুঝে নিতেই তার মনস্পটে এমন এক পুরুষের মুখায়ব ভেসে উঠল, যার প্রতি এক তীব্র ঘৃণায় জলাভূত রমণীর অন্তর। রোজ নিজের অজান্তেই এক অন্য জগতে অতল গহ্বরে তলিয়ে চোখের পাতা দুটো শক্ত করে বন্ধ করতেই তার অন্ধকারের পর্দায় ভেসে উঠল একজোড়া ধূসর চাক্ষুষ মনে, যাতে মিশে আছে আজন্ম আক্রোশ আর না বলা কোনো তৃষ্ণা। রোজের চেতনার ক্যানভাসে ধীরে ধীরে ফুটে উঠল সেই সুদর্শন অথচ লৌহ কঠিন মুখশ্রী, সেই পুরুষ যার উস্কো খুস্কো অবিন্যস্ত চুলগুলো অবাধ্যের মতো কপাল ছুঁয়ে পড়ে থাকে সর্বক্ষণ। কালচে ঠোঁটের নিচে ছোট্ট এক কালো মোহময়ী তিল, অভিশপ্ত সৌন্দর্যের রাস তিলক। সেই মুখচ্ছবি যে কোনো রমণীর হৃদস্পন্দন স্তব্ধ করে প্রলয় ঘটিয়ে দিতে সক্ষম। ইভানি কি তবে রোজের সেই নিভৃতে একাকিত্বের একমাত্র অধিপতি? কঠিন হৃদয়ের পুরুষটার মোদিত ও তীক্ষ্ণ চাহনি রোজের চোখের সামনে জীবন্ত হয়ে উঠতেই রোজের অবরুদ্ধ কণ্ঠে গানের কলি বেরিয়ে এলো। আবৃদ্ধ গানের কলি বেরিয়ে এলো। আদ্রিয়ানের সুরের সাথে তাল মিলিয়ে রোজ যেন নিজের অজান্তেই কোনো এক অতৃপ্ত মায়ায় জবানবন্দি দিতে শুরু করলো। সানাম তেরে কাসাম গানটি দুটি বিদীর্ণ হৃদয়ের সুরের মেলা বহমান, অথচ তাদের গন্তব্য আর ধ্রুব তারা যেন সম্পূর্ণ ভিন্ন মেরুতে। রোজের চোখের কোণ বেয়ে ফোঁটা ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল তাকে সামনে থাকা পুরুষটার সুরের মায়ার নাকি সেই ধূসর চোখের অধিপতি ইউভানের প্রতি জমাট বদ্ধ কোনো ঘৃণার ছদ্মবেশে লুকিয়ে থাকা অনুরাগের জন্য? রোজের অবশ হয়ে আসা শরীরটা যেন এক অদ্ভুত মাদকতায় টলমটল করছে। সে তো নেশা করেনি, তাহলে এত নেশা লাগছে কেন? ঢুকরে কেঁদে উঠল পুনরায়। ইদানিং নিজেকে বড্ড বেশি কাঁদুনি বুড়ি মনে হয় তার। দহনে জর্জরিত এক নিঃস্ব মানবী রোজ তার ভিজে যাওয়া নেত্রপল্লব মেলে শূন্যে এক কাল্পনিক অবয়বকে উদ্দেশ্য করে বলে উঠল, যেখানে আছে এক রাস অভিযোগ। শুধু নিজের চাহিদাটুকুই মিটিয়ে গেলেন। একবারও কি এই অভাগীর মনের খবর নিতে ইচ্ছে হলো না আপনার? রোজের কণ্ঠস্বর অশ্রুতে বুঝে এলো। আমাকে কেন ভালোবাসলেন না আপনি? আমাকে একটু ভালোবাসলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত আপনার? আমি তো আপনার সাথে কোনো ভুল করিনি, তবে কেন আমার অস্তিত্বকে প্রতি মুহূর্তে এভাবে তুচ্ছ করে দিলেন? হ্যাঁ, নিয়তি সত্যি আজ ইয়াজিদ ইবনে মুয়াবিয়া
আর আপনি সেই কারবালার প্রান্ত। চলবে।